Hello learners, welcome back to the new live session of chemistry crash course. Chemistry crash course আজকে আমরা দেখব সন্নিবেশ যৌগের ক্লাসিফিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস অর্থাৎ শ্রেণী বিভাগ সন্নিবেশ যৌগের। তাহলে সন্নিবেশ যৌগের শ্রেণী বিভাগটা আজকে ক্লাসিফিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর ক্ষেত্রে যদি আমরা দেখি সকল সন্নিবেশ যৌগের সুস্থিতি বা স্টেবিলিটি সমান নয়, অর্থাৎ এক একটা সন্নিবেশ যৌগের স্টেবিলিটি বা স্টেবল এক এক রকমের হয়ে থাকে। তাহলে আমরা যদি এখন দেখি সন্নিবেশ যৌগের সুস্থিতির ক্ষেত্রে, তাহলে সন্নিবেশ যৌগের সুস্থিতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো যৌগ সাধারণত কঠিন অবস্থায় খুবই সুস্থিত এবং সাধারণত এই ধরনের যৌগগুলো আবার জলীয় দ্রবণে সরল আয়নে বিশ্লেষিত হয়, যেমন জলীয় দ্রবণে বিশ্লেষিত হয় এবং কঠিন অবস্থায় অত্যন্ত সুস্থিত এমন ধরনের কতগুলো জটিল যৌগ আমরা এখানে দেখতে পারি। তাহলে জটিল যৌগের মধ্যে রয়েছে আমরা এখন দেখব নাম্বার 1 পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেটে যদি 2, অ্যালুমিনিয়ামে 3 এবং 24 মলিকুলার ওয়াটার, এটাকে বলা হয় সাধারণত পটাশ অ্যালাম। নাম্বার 2 রয়েছে ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট 4, অ্যামোনিয়াম সালফেট 6 মলিকুলার ওয়াটার। নাম্বার 3 আমরা দেখতে পারি যে কপার সালফেট, অ্যামোনিয়াম সালফেট 6 মলিকুলার ওয়াটার। এটাও একটা লবণ, অর্থাৎ জটিল যৌগ বা জটিল লবণ আমরা বলতে পারি। এই তিনটি লবণ সাধারণ অবস্থায় অর্থাৎ কঠিন অবস্থায় এই লবণ তিনটি অত্যন্ত সুস্থিত এবং এই লবণ তিনটি সাধারণত জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিশ্লেষিত হয়, অর্থাৎ আয়ন পরিণত হয়। অর্থাৎ প্রথমটি আছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট 24 মলিকুলার ওয়াটার। এটা সাধারণত এই যৌগটির নাম হচ্ছে পটাশ অ্যালাম, এর আরেকটাকে বলা হয় ফিটকিরি। নাম্বার 2 আছে ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট 6 মলিকুলার ওয়াটার। এই যৌগটা সাধারণত আমরা বলে থাকি মোর্স সল্ট। এবং পরেরটা হচ্ছে 3 নম্বর কপার সালফেট, অ্যামোনিয়াম সালফেট 6 ওয়াটার। এই যৌগটাও একটা জটিল যৌগ যা দ্বিলবণ বলা হয়, জলীয় দ্রবণে সাধারণত সম্পূর্ণরূপে সরল আয়নে বিশ্লেষিত হয়। এটাকে বলা হয় শোয়েটজার রিএজেন্ট। তাহলে আমরা 3টি যৌগ দেখলাম। এই 3টি যৌগ যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, এই 3টি যৌগ কিন্তু আবার সাধারণত জটিল যৌগ যখন তৈরি করে তখন আমরা কি আকারে দেখতে পাই। আমরা এই 3টি যৌগের জটিল যৌগ গঠন করে দেখাবো। যেমন 1 নম্বরটা যদি আমরা দেখি, 1 নম্বরটা জটিল যৌগের ক্ষেত্রে যদি আমরা আসি, যেমন হেক্সা অ্যাকোয়া পটাশিয়াম, পরে রয়েছে অ্যালুমিনিয়াম। তাহলে হেক্সা অ্যাকোয়া অ্যালুমিনিয়াম ডাই সালফেট। ওকে, এখন যদি আমরা দেখি পরেরটার ক্ষেত্রে, তাহলে পরেরটার ক্ষেত্রে আমাদের আসবে যেমন এইটা নাম্বার 2 যেমন এটাকে আমরা লিখতে পারি পটাশ অ্যালাম,
পটাশ অ্যালাম। আবার যদি আমরা 2 নম্বর যৌগটা দেখি, 2 নম্বর যৌগটা ছিল মোর সল্ট। মোর সল্টটা ছিল ফেরাস সালফেট। তাহলে আমরা এখানে লিখতে পারি NH4 রয়েছে 6 রয়েছে ওয়াটার, তাহলে H2O, এখানে রয়েছে 6 মলিকুলার ওয়াটার। তাহলে যেহেতু এটা ফেরাস আয়রন সালফেট, কয়টা রয়েছে? 2টি রয়েছে। এটাকে বলে মোর সল্ট। মোর সল্ট ওর সল্ট। তাহলে আমরা এখানে দেখলাম যে এটা একটা জটিল যৌগ। 3 নম্বরটা রয়েছে NH4 6 মলিকুলার ওয়াটার, সালফেট রয়েছে 2টি, তাহলে হোল 2। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এটাকে বলা হয় শোয়েটজার্স রিএজেন্ট। শোয়েটজার্স রিএজেন্ট এটাকে আমরা লিখতে পারি, যেমন আমরা মোর সল্টটা মুছে দেব, দিয়ে আমরা এখানে ইরেজ করে এখানে আমরা লিখতে পারি শোয়েটজার রিএজেন্ট। শোয়েটজার্স রিএজেন্ট। শোয়েটজার্স রিএজেন্ট। তাহলে আমরা দেখলাম এই যৌগটি হচ্ছে শোয়েটজার্স রিএজেন্ট। তাহলে আমরা এখানে মোটামুটি এটা বুঝতে পারলাম। এটা আমরা লিখলে মোর সল্ট, এখানে আমরা জায়গা আছে লিখতে পারি মোর সল্ট। তাহলে আমরা মোটামুটি 3টি লবণ সহ দেখলাম, 3টে লবণের জটিল আয়নটা দেখলাম। এই 3টি লবণই জটিল আয়ন এভাবেই থাকে, এবং এই জটিল আয়নগুলো যখন জলীয় দ্রবণে দেওয়া হয়, জলীয় দ্রবণে যুক্ত করার সঙ্গে সঙ্গে এই 3টি লবণ সাধারণত জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয়ে সরল আয়নে পরিণত হয়। সরল আয়নে পরিণত হওয়ার কারণে এই ধরনের লবণগুলো বা এই ধরনের জটিল যৌগগুলোকে বলা হয় দ্বিলবণ, সাধারণত দ্বিলবণ বা ডবল সল্ট বলা হয়ে থাকে। তাহলে আমরা আয়নগুলো যদি দেখি, যেমন আমরা পরে নিচে দুটো আমরা ইরেজ করব, অথবা আমরা এখানে একটা প্রথমটা দেখতে পারি, যেমন পটাশ অ্যালাম। পটাশ অ্যালামকে যদি ভাঙা হয়, যেমন আমরা পটাশ অ্যালামটাকে আমরা অ্যারো দিয়ে দেখলাম, ভেঙে দিলাম। তাহলে জলীয় দ্রবণে যখন থাকবে ইন ওয়াটার পটাশিয়াম আয়ন, অথবা আমরা প্লাস আকারে দেখতে পারি প্লাস অ্যালুমিনিয়াম আয়ন, প্লাস রয়েছে সালফেট আয়ন, প্লাস ওয়াটার। তাহলে তারা এইভাবে আয়নগুলো সাধারণত জলীয় দ্রবণে অবস্থান করবে। এখন যদি আমরা পরেরটা দেখি, যেমন শোয়েটজারটা ইরেজ করে দিলাম। এখানে যদি আমরা আসি, মোর সল্টটা যদি দেখি, তাহলে এটাও জলীয় দ্রবণে সাধারণত আয়নিত অবস্থায় থাকবে। এত প্লাস আয়রন প্লাস সালফেট প্লাস H2O, তাহলে সাধারণত এভাবেই অবস্থান করবে। নিচেরটা অনুরূপ, নিচেরটাকে আমরা লিখতে হলে আমাদেরকে এই মোর সল্টার ডিসলভ অবস্থায় বা দ্রবীভূত অবস্থায়
যেটা আছে সেটা আমাদের ইরেজ করতে হবে। তো এটা আমরা কি ইরেজ করে দিলাম, দিয়ে আমরা এটাকে উপরে করে দেখলাম, এই যৌগটাকে আমরা এখানে অ্যারো দিয়ে দেখলাম। তাহলে এখানেও আসবে NH4 প্লাস কপার আছে Cu2 প্লাস প্লাস আছে সালফেট আর রয়েছে H2O। তাহলে আমরা দেখলাম যে তারাও কিন্তু এভাবেই সাধারণত পানিতে আয়নিত অবস্থায় থাকে। পানিতে আয়নিত অবস্থায় থাকার কারণে আমরা এদেরকে বলি সাধারণত দ্রবীভূত অবস্থায় আছে বা আয়নিত। তাহলে আমরা দেখলাম যে এখানে যে কীভাবে এরা অবস্থান করছে, অর্থাৎ এই আয়নগুলো সবই কিন্তু সাধারণত জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় অবস্থান করে। তাহলে আমরা মোটামুটি 3টি লবণ সম্পর্কে জানতে পারলাম। এই 3টি লবণ সাধারণত কঠিন অবস্থায় স্থিতিশীল এবং জটিল যৌগ হিসেবে অবস্থান করে, কিন্তু যখন জলীয় দ্রবণে দ্রবীভূত করা হয় সঙ্গে সঙ্গে এই জটিল যৌগটি সরল আয়নে বিশ্লেষিত হয়। এই জন্য এদেরকে বলা হয় ডবল সল্ট বা দ্বিলবণ। আবার কিছু কিছু জটিল যৌগ রয়েছে যেগুলো জলীয় দ্রবণে সাধারণত উভমুখী প্রক্রিয়ায় জটিল আয়ন এবং জটিল আয়ন সৃষ্টিকারী লিগ্যান্ডগুলো বা সন্নিবেশ সংখ্যাগুলো পরস্পরের সাথে সহাবস্থানে থাকে। তাহলে আমরা বলতে পারি যে সন্নিবেশ যৌগে বিশ্লেষিত হয়ে যে সন্নিবেশ আয়ন তৈরি করে এবং জটিল আয়ন সৃষ্টিকারী বা যে জটিল আয়নটা তৈরি করবে এবং সেই জটিল আয়ন সৃষ্টিকারী লিগ্যান্ডগুলো পরস্পরের সাথে সহাবস্থানে থাকবে। এই ধরনের যৌগগুলো সাধারণত আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, যেমন 2 অণু পটাশিয়াম সায়ানাইড এবং ক্যাডমিয়াম সায়ানাইড। এই যৌগটি যদি আমরা দেখি তাহলে আমরা আসতে পারি দুই অণু পটাশিয়াম সায়ানাইড, 2 মলিকুলার পটাশিয়াম সায়ানাইড, ক্যাডমিয়াম সায়ানাইড। এই যৌগটি সাধারণত জটিল অবস্থায় যদি আমরা দেখি তাহলে আমরা লিখতে পারি CN4 ক্যাডমিয়াম CD। তাহলে এভাবে আমরা লিখতে পারি পটাশিয়াম সায়ানাইড। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে জটিল অবস্থায় এইরূপেই অবস্থান করে। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা দেখলাম যে পটাশিয়াম টেট্রা সায়ানো ক্যাডমিয়াম 2, পটাশিয়াম টেট্রা সায়ানো ক্যাডমিয়াম 2 এই যৌগটি, এই জটিল যৌগটি যদি আমরা লিখি তাহলে সাধারণত জলীয় দ্রবণে তারা সাধারণত ভেঙে যাবে, ভেঙে যেয়ে তৈরি করবে 2 পটাশিয়াম আয়ন প্লাস ক্যাডমিয়াম CD সায়ানাইড 4। যেহেতু এটা জটিল আয়ন থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে -2। তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে জটিল আয়নটি সাধারণত এটাকে আবার ভেঙে আমরা লিখতে পারি, যেহেতু বলছি যে জটিল আয়ন এবং জটিল আয়ন সৃষ্টিকারী লিগ্যান্ডগুলো সহাবস্থানে থাকবে, ফলে এটাকে আমরা আবার লিখতে পারি পটাশিয়াম প্লাস CD2 প্লাস সায়ানাইড। চারটে আছে, চারটে আমরা লিখে দিলাম। তাহলে দেখছি কি যে এটা যেহেতু সহাবস্থানে উভমুখী প্রক্রিয়ায়, যেমন পটাশিয়াম বা পটাশিয়াম টেট্রামিন ক্যাডমিয়াম 2 পানিতে বিশ্লেষিত হয়ে তৈরি করছে পটাশিয়াম আয়ন এবং সায়ানাইড, এখানে টেট্রামিন কোবাল্ট 2 আয়ন তৈরি করছে। তাহলে এই দুটি অংশ থেকে দেখছি আমরা এই যে টেট্রামিন কোবাল্ট 2 আয়নটি আবার বিশ্লেষিত হয়ে ক্যাডমিয়াম 2 আয়ন এবং সায়ানাইড আয়নে পরিণত হচ্ছে, আবার এগুলো যুক্ত হয়ে পুনরায় আবার পরিঅবস্থায় ফিরে আসছে, এটা থেকে আবার পরিঅবস্থায় ফিরে আসছে, ফলে এরা এই সহাবস্থানে অবস্থান করে, অর্থাৎ এই অবস্থায় থাকে। এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে আমরা দেখি সাধারণত
জটিল আয়ন এবং জটিল আয়ন সৃষ্টিকারী লিগ্যান্ডগুলো সবসময় সহ অবস্থানে আছে, অর্থাৎ সহ অবস্থানে অবস্থান করছে। ফলে আমরা যদি এই জটিল আয়ন এবং জটিল আয়ন সৃষ্টিকারী লিগ্যান্ডের দ্রবণের ভিতরে যদি আমরা এর মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি, তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে হাইড্রোজেন সালফাইডের সালফাইড অংশটি ক্যাডমিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যাডমিয়াম সালফাইডের অধক্ষেপ সৃষ্টি করবে। যেমন আমরা এখানে দেখি, যেমন হাইড্রোজেন সালফাইড যদি এটা আমরা ভেঙে ফেলি তাহলে আসে H+ আর আসে এখানে সালফাইড আয়ন। ফলে দেখছি এই দুটি আয়ন পরস্পরের সাথে যুক্ত হতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি, Cd+2 আর লিখতে পারি সালফাইড 2 উৎপন্ন করবে ক্যাডমিয়াম সালফাইড, এটা একটা অধক্ষেপ তৈরি করবে। তাহলে আমরা এখানে দেখছি যে ক্যাডমিয়াম সালফাইডের অধক্ষেপ তৈরি করছে। ক্যাডমিয়াম সালফাইডের অধক্ষেপটি সাধারণত হলুদ বর্ণের হয়ে থাকে, ইয়েলো কালারে এটা হয়ে থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে ইয়েলো কালারের একটা ক্যাডমিয়াম সালফাইডের অধক্ষেপ পড়ছে। তাহলে এর থেকে আমরা নিশ্চিত হলাম যে এখান থেকে আয়নকে পৃথক করা যায়, অর্থাৎ ক্যাডমিয়াম আয়নকে আলাদা করা যায়। তাহলে এখান থেকে আমরা সহজে দেখলাম যে সাধারণত এই যৌগটি জলীয় দ্রবণে বিশ্লেষিত হচ্ছে এবং তারা বিশেষ করে জটিল আয়ন এবং জটিল আয়ন সৃষ্টিকারী লিগ্যান্ডগুলো পরস্পরের সহাবস্থানে থাকছে এবং এদের মধ্যে হাইড্রোজেন সালফাইড যোগ করলে যেহেতু সহাবস্থানে আছে বলে ক্যাডমিয়ামটা পৃথক হচ্ছে, আর পৃথক হওয়ার কারণেই হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করছি। হাইড্রোজেন সালফাইড গ্যাসের সাথে সালফাইড আয়নের সাথে ক্যাডমিয়াম যুক্ত ক্যাডমিয়াম সালফাইডের একটা হলুদ অধক্ষেপ সৃষ্টি করছে। এর থেকে আমরা নিশ্চিত হলাম যে ক্যাডমিয়াম আয়নটা আলাদা হয়। তাহলে এটা ক্যাডমিয়াম আয়ন এবং জটিল আয়ন পরস্পরের সহাবস্থানে অবস্থান করছে। তাহলে এটা আমরা নিশ্চিত হতে পারলাম। তাহলে একইভাবে আরও এক প্রকারের যৌগ আছে, সেটা আমরা পরবর্তী আলোচনায় দেখব।